হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হরিঙ্গাটা স্টাডি সার্কেল। আমি সুপ্রিয়া। আজ আলোচনা করব বায়োলজির কোর্স চ্যাপ্টারের এমসিকিউ পার্ট 2 নিয়ে। তো চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 31 দেখো কি বলেছে, রাইবোজোম কি? অপশান এ ডিএনএ, অপশান বি আরএনএ, অপশান সি প্রোটিন, অপশান ডি কোনোটিই নয়। এখানে দেখো একটা রাইবোজোমের ছবি দেখতে পাচ্ছ, এটা লার্জ সাব ইউনিট, এটা স্মল সাব ইউনিট। এই রাইবোজোম তৈরি হয় আরএনএ দিয়ে, আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয় রাইবোজোম। কিন্তু অপশানে যখন এরকম থাকবে যে ডিএনএ আরএনএ প্রোটিন, তখন উত্তর হবে আরএনএ। আর নিউক্লিয়াসের যে নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষা ঘন অংশ যে নিউক্লিওলাস, সেখানে আরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ, সেটা থেকে তৈরি হচ্ছে রাইবোজোম। রাইবোজোম তাহলে নিউক্লিওলাসে তৈরি হয় নিউক্লিয়াসের, সেখান থেকে সাইটোপ্লাজমে আসে রাইবোজোম। তাহলে উত্তর যদি জানতে চায় যে রাইবোজোম কি, তাহলে সেটার উত্তর হবে আরএনএ। প্রোটিন দেওয়ার দরকার নেই। কোশ্চেন নাম্বার 32, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে বস্তুর পরিবহন সম্পন্ন হয় সাধারণত যার মাধ্যমে? অপশান এ রাইবোজোম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি লাইসোজোম, অপশান ডি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দেখো যখনই বলছে যে পরিবহন এই কথাটা থাকবে, তখনই উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি করে? ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট সিস্টেম বলা হচ্ছে, ইন্ট্রাসেলুলার ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট সিস্টেমটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা দেখো নিউক্লিয়াস, এই যে কোষের নিউক্লিয়াস, এর বাইরে থেকে নিউক্লিয় পর্দার বাইরে থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে একটা পর্দা ঘেরা থলি, যার মাধ্যমে বিভিন্ন পদার্থ কোষের মধ্যে বিভিন্ন স্থানে পৌঁছে যায়, অর্থাৎ এটা পরিবহনে সাহায্য করে। তাহলে এই 32 কোশ্চেনের অ্যান্সার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। 33, নিম্নের কোন উপাদানটি শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়? ইউক্যারিওটিক কোষ মানে আদর্শ কোষ বা উন্নত কোষ। উন্নত কোষে কোনটা দেখতে পাওয়া যায়? অপশান এ দেখো রাইবোজোম, অপশান বি প্লাজমা মেমব্রেন, অপশান সি নিউক্লিয়াস মেমব্রেন, অপশান ডি সাইটোপ্লাজম। রাইবোজোম তো দুটো কোষেই থাকে, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক মানে আদি কোষ বা প্রাচীন কোষ, যেটা এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে রাইবোজোম দুটো কোষেই থাকে, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষ পর্দাও দুটো কোষেই থাকে, কিন্তু নিউক্লিয়াস মেমব্রেন বা নিউক্লিয় পর্দা সেটা কিন্তু প্রোক্যারিওটিক কোষে থাকে না, ইউক্যারিওটিক কোষে থাকে। ইউক্যারিওটিক কোষ মানেই হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস, যাতে নিউক্লিয়াসের 4টে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা ভেতরে, এই 4টে অংশ থাকে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস আছে ইউক্যারিওটিক কোষে। তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে গেল নিউক্লিয়াস মেমব্রেন। পরের প্রশ্ন দেখো 34, কোন প্লাস্টিড স্টার্চ, তেল ও দানাদার প্রোটিন সঞ্চয় করে? স্টার্চ মানে হচ্ছে কার্বোহাইড্রেট, তেল ফ্যাট, আর দানাদার প্রোটিন অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সঞ্চিত থাকে কোন প্লাস্টিডে? প্লাস্টিড এখানে 4টে অপশান আছে, এ ক্লোরোপ্লাস্ট, বি ক্রোমোপ্লাস্ট, সি লিউকোপ্লাস্ট, ডি ডাহোপ্লাস্ট। উত্তর হবে সি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিক, যে অংশগুলো উদ্ভিদের যে অংশগুলো বর্ণহীন সেখানে এই প্লাস্টিক দেখতে পাওয়া যায়, আর এর কাজই হচ্ছে খাদ্য সঞ্চিত করে রাখা। দেখো যখন ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চিত থাকে তখন এটাকে বলা হচ্ছে অ্যালাইওপ্লাস্ট, যখন প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চিত থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোন প্লাস্ট, আর যখন স্টার্চ বা শ্বেতসার সঞ্চিত থাকছে তখন তাকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট এই 3 ধরনের লিউকোপ্লাস্ট হয়, যেটার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সঞ্চিত থাকে। পরের প্রশ্ন দেখো 35, বংশগতির একক জিন কোথায় অবস্থিত? বংশগতির একক জিন কোথায় অবস্থিত? অপশান এ নিউক্লিয়াস পর্দা, অপশান বি ক্রোমোজোম, অপশান সি লাইসোজোম, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। উত্তর হবে ক্রোমোজোম।
ক্রোমোজোম কোথায় থাকে? এই যে কোষ, কোষের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে দেখো সূত্রাকার যে পেঁচানো অংশগুলো দেখতে পাচ্ছ নিউক্লিওপ্লাজমে ছড়িয়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন। এই ক্রোমাটিনগুলো যখন কোষ বিভাজিত হয় তখন কি হয়, নিজেদের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে সরু হয়ে এরকম আকার নেয়। এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই যে দেখতে পাচ্ছ তোমরা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে কিন্তু থাকছে বংশগতির একক জিন, জিন বা ডিএনএ। ডিএনএও কিন্তু থাকছে এই ক্রোমোজোমেই। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে। 36, বৃহত্তম এককোষী জীব হলো অপশান এ ইস্ট, অপশান বি অ্যাসিটাবুলারিয়া, অপশান সি অ্যাসিটোব্যাক্টর, অপশান ডি অ্যামিবা। এখানে উত্তর হবে অপশান বি অ্যাসিটোব্যাক্টর। এখানে অ্যাসিটোব্যাক্টরের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বৃহত্তম এককোষী জীব, যে জীবটার দেহে একটাই মাত্র কোষ আছে। কতটা হয়? 0.5 অর্থাৎ হাফ সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই কোষটার আকার। এই কোষের আকার হাফ থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। একে জলপরি পেয়ালা বলা হয়। পরের প্রশ্ন দেখো 37, প্রাণীর কোষ আবরণী তৈরি হয় প্রধানত অপশান এ চর্বি অণু দিয়ে, অপশান বি শর্করা অণু দিয়ে, অপশান সি প্রোটিন অণু দিয়ে, অপশান ডি লাইপোপ্রোটিন অণু দিয়ে। এখানে উত্তর হবে অপশান ডি লাইপোপ্রোটিন অণু দিয়ে। আমরা জানি যে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন যেটাকে বলা হচ্ছে, কোষ আবরণী, সেটা তৈরি হচ্ছে, এই যে কোষ আবরণীর ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা। এই প্রোটিন, লিপিড দেখো, এই যে ফসফোলিপিডের বাইলেয়ার, এই পিঙ্ক কালারের গোল গোলগুলো, এর সাথে এই যে নীল রঙের প্রোটিন যুক্ত আছে। তো এই প্রোটিন আর লিপিড দ্বারা তৈরি হচ্ছে কোষ পর্দা। পরের প্রশ্ন দেখো, কোন কোন কোষ অঙ্গাণুর নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে কোন কোন কোষ অঙ্গাণুর? অপশান এ গোলগি বডি, এটা বস্তু আছে, বডি হবে গোলগি বডি ও এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অপশান বি মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, অপশান সি লাইসোজোম ও গোলগি বডি, আর অপশান ডি কোষগহ্বর ও প্লাস্টিড। এখানে উত্তর হবে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। দেখো ডিএনএ কোথায় থাকে প্রধানত? ডিএনএ এবং রাইবোজোম এই দুটো আছে হচ্ছে, ডিএনএ থাকছে হচ্ছে নিউক্লিয়াসে, তাই তো? ডিএনএ রাইবোজোম, ডিএনএটা কোষের নিউক্লিয়াসে থাকে। এছাড়াও ডিএনএ এবং রাইবোজোম উভয়ই আছে মাইটোকন্ড্রিয়াতে আর উদ্ভিদ কোষের প্লাস্টিডে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই আছে, কিন্তু প্লাস্টিড যেটা সবুজ রঙের প্লাস্টিড অর্থাৎ কোরোপ্লাস্ট, সেটা শুধুমাত্র উদ্ভিদেই আছে। এই যে কোরোপ্লাস্ট, এটাতে ডিএনএ এবং রাইবোজোম আছে, আর মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ এবং রাইবোজোম আছে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 39, কোষের রান্নাঘর কাকে বলা হয়? কোষের রান্নাঘর এ প্লাস্টিড, বি মাইটোকন্ড্রিয়া, সি নিউক্লিয়াস, ডি লাইসোজোম। কোষের রান্নাঘর বলা হচ্ছে প্লাস্টিডকে, কারণ প্লাস্টিড সবুজ রঙের যে প্লাস্টিড যেটা কোরোপ্লাস্ট, এই ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই কোরোপ্লাস্টের মধ্যে কি থাকছে? ক্লোরোফিল, যেটা সূর্যের আলোয় খাদ্য তৈরি করছে। সেই জন্য গাছের সবুজ অংশে দেখতে পাওয়া যায় এই কোরোপ্লাস্ট। সবুজ অংশ মানে পাতা, গাছের যে ছাল, সেই কিছু ছাল, শাখা পোশাখায় সবুজ কোরোপ্লাস্ট থাকে। এই কোরোপ্লাস্ট খাদ্য তৈরি করতে সাহায্য করে, এই কারণেই কোষের রান্নাঘর বলা হচ্ছে প্লাস্টিডকে। পরের প্রশ্ন দেখো 40, খালি চোখে দৃশ্যমান সর্বাপেক্ষা ক্ষুদ্র কোষটির আকৃতি হলো, মানে ক্ষুদ্র কোষ, সবচেয়ে ছোট কোষ যেটা আমরা চোখে দেখতে পাই, মাইক্রোস্কোপে নয় কিন্তু চোখে, এই খালি চোখে দেখা যায় এরকম সবচেয়ে ছোট কোষের আকৃতি কি হবে? অপশান এ 1 মাইক্রন, অপশান বি 10 মাইক্রন, অপশান সি 100 মাইক্রন, আর অপশান ডি 1000 মাইক্রন। মানে উত্তর হবে সি 100 মাইক্রন, যেটা মাইক্রোমিলিমিটারও বলা হচ্ছে। 100 মাইক্রোমিলিমিটার যেটা আমরা খালি চোখে দেখতে পাই। এই 1000 মাইক্রন বা মাইক্রোমিলিমিটার সমান সমান 1 মিলিমিটার। তাহলে বুঝতে পারছো যে কতটা ছোট, 100 মাইক্রন কতটা ছোট, সেটা আমরা খালি চোখে দেখতে পাই। এর থেকে ছোট আকৃতির কোষ কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 41, জন্মের পর মানব দেহের কোন কোষগুলি বিভাজিত হয় না?
এ যোগকলা, বি কঙ্কাল কলা, স্নায়ুকলা, ডি জার্মিনাল কলাস্তর। এখানে উত্তর হবে স্নায়ুকোষ। স্নায়ুকোষ বা নিউরন, যেই ছবিটা তোমরা বাইরে দেখতে পাচ্ছ, দেখো এটা বিভাজিত হয় না। কেন? কারণ এর মধ্যে সেন্ট্রোজোম যে কোষ অঙ্গাণুটা যেটা ইউক্যারিওটিক কোষে থাকে সেটা কিন্তু, যেটা আবার উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষ বিভাজিত হয়, তা সেখানে মাইক্রোটিউবুল বেমতন্তু গঠন করে কোষ বিভাজনের। প্রাণী কোষের সেন্ট্রোজোম যেটা অন্যান্য কোষে থাকে, যার জন্য কোষটা বিভাজিত হয়, সেই সেন্ট্রোজোম কিন্তু এই নিউরনের মধ্যে নেই। সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল যেটা বেমতন্তু গঠন করে কোষ বিভাজনের সময়, সেটা নিউরন বা স্নায়ুকোষে না থাকার কারণে স্নায়ুকোষ বিভাজিত হয় না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 42, দেখো আমাদের দেহের কোন কোষের পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন, অর্থাৎ পুনরুৎপাদিত হয় না? এখানে অপশান আছে এ মস্তিষ্ক কোষ, বি মাংসপেশী কোষ, সি অস্থি কোষ, ডি যকৃৎ কোষ। উত্তর ছবিতে দেখতেই পাচ্ছ, এটা মস্তিষ্কের একটা ছবি। তো মস্তিষ্কের কোষের পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন, এরপরেই হচ্ছে স্নায়ু কোষ, আর তারপর হৃৎকোষ অর্থাৎ হৃৎপিণ্ডের কোষ। মানে সবচেয়ে পুনরুৎপাদন ক্ষমতা কম মস্তিষ্কের কোষের, তারপর স্নায়ু কোষের, তারপর হৃৎপেশির অর্থাৎ হৃৎকোষের, তারপর কঙ্কাল কোষের। এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো 43, গাজরের বর্ণের জন্য যেটির উপস্থিতি দায়ী, অর্থাৎ যার জন্য গাজরের বর্ণ, গাজর কি বর্ণের? কমলা, তাই তো? কমলা বর্ণ কিসের জন্য? এ ক্যারোটিন, বি ক্লোরোফিল, সি ফাইকোসায়ানিন, ডি ফাইকোএরিথ্রিন। এখানে উত্তর হবে এ ক্যারোটিন। বিটা ক্যারোটিন থাকে গাজরে, যার জন্য গাজরের রং কমলা হয়। দেখতে পাচ্ছ, দেখো এটা একটা বিটা ক্যারোটিন এখানে দেওয়া রয়েছে। বিটা ক্যারোটিন বা গাজর খেলে আমাদের কোন ভিটামিনের অভাব দূর হয়, বা কোন ভিটামিন পাই আমরা গাজর থেকে? ভিটামিন এ, যার রাসায়নিক নাম রেটিনল। সেই ভিটামিন এ পাওয়া যাচ্ছে গাজর খেলে, এটাও পরীক্ষায় আসে। আর হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, এটাও আসে পরীক্ষায়। আর গাজরে থাকছে ক্যারোটিন। শুধু গাজরে নয়, অন্যান্য কমলা রঙের যে সবজি, যেমন মিষ্টি কুমড়ো, তাতেও কিন্তু বিটা ক্যারোটিন থাকছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 44, ডিএনএ প্রধানত কোষের ড্যাশে থাকে। এটা এসএসসি সিজিএল এ এসেছিল। অপশান এ গলগি বডি, অপশান বি সাইটোপ্লাজম, অপশান সি প্লাজমা মেমব্রেন, অপশান ডি নিউক্লিয়াস। ডিএনএ কোথায় থাকছে? আগের একটা প্রশ্ন ক্রোমোজোম, সেটার সময় জিন কোথায় থাকছে ক্রোমোজোমে ছিল, সেটার কাছাকাছি দেখো এই প্রশ্নটাও, ডিএনএ কোথায় থাকছে? উত্তর হবে নিউক্লিয়াসে। এই যে কোষের নিউক্লিয়াস, এটা কোষের নিউক্লিয়াস, এর মধ্যে এই সর্বাপেক্ষা ঘন অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, যেটা রাইবোজোম তৈরি করছে। এর পাশে যে সূত্রাকার অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন। এই জালিকাগুলো যখন কোষ বিভাজন হয়, তখন নিজেদেরকে কয়েল করে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে এরকম শেপ নেয়। এই শেপটাকে বলা হচ্ছে, এরকম শেপ যখন নেয় তখন দড়ি কতগুলো ফিতার আকৃতি নেয়, তো তখন তাদের বলা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যেই থাকছে হচ্ছে ডিএনএ। চলে যাচ্ছে পরের প্রশ্নে। দেখো 45, মাইটোকন্ড্রিয়া শব্দটি প্রবর্তন করেন। এটাও এসএসসি সিএইচএসএল এ এসেছিল। এ হচ্ছে জে ই সল্ক, বি কার্ল বেন্ডা, সি চার্লস লেভেরান, ডি অ্যান্টনি ভান লিউয়েনহক। উত্তর দেখো, উত্তর হবে কার্ল বেন্ডা। ইনি কার্ল বেন্ডা কত সালে আবিষ্কার করেছিল, নামকরণ করেছিল? 1898 সালে। 1898। আর তার আগে 1890 সালে বিজ্ঞানী অল্টম্যান এই মাইটোকন্ড্রিয়া, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করেছিলেন এবং এদের নাম দিয়েছিলেন বায়োপ্লাস্ট। পরে বিজ্ঞানী কার্ল বেন্ডা, ইনি নাম দিয়েছিলেন মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কার্ল বেন্ডা। কোশ্চেন নাম্বার 46, কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ হিসাবে পরিচিত হলো? এ গলগি অ্যাপারেটাস, বি লাইসোজোম, সি রাইবোজোম, ডি মাইটোকন্ড্রিয়া। সুইসাইডাল ব্যাগ কাকে বলা হচ্ছে? না দেখো, এই যে কোষের সুইসাইডাল ব্যাগ বলা হচ্ছে লাইসোজোমকে। লাইসোজোম কোষের মধ্যে এরকম থলি থলি থাকছে, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, যার মধ্যে কি থাকছে? উৎসেচক।
হাইড্রোলাইটিক উৎসেচক যেটা বেশিরভাগটাই আম্লিক, সেটা সমস্ত কিছুকে হজম করতে পারে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা সমস্ত কোষ অঙ্গাণুগুলোকে হজম করে নিতে পারে। যখন কোষের কোনো অঙ্গাণু ক্ষতিগ্রস্ত হয় বা কোষে বাইরে থেকে কোনো জিনিস প্রবেশ করে যেটা কোষের জন্য ক্ষতিকর, তখন লাইসোজোম তার বাইরের পর্দাটাকে ফাটিয়ে দেয় এবং ভেতরের উৎসেচকগুলোকে বার করে দেয়। সেই উৎসেচকগুলো কি করছে, অন্যান্য কোষ অঙ্গাণু বা সেই ক্ষতিকারক পদার্থটাকে নষ্ট করে দিচ্ছে। সেই কারণেই যখন কোষ ক্ষতিগ্রস্ত হয় পুরো কোষটাকেও নষ্ট করে দিতে পারে এই লাইসোজোম, সেই কারণে একে বলা হচ্ছে সুসাইডাল ব্যাগ। সুসাইডাল ব্যাগ। কোশ্চেন নাম্বার 47 দেখো, কোন কোষ অঙ্গাণু বাইরের কোনো পদার্থ এবং ক্ষতিগ্রস্ত কোষ অঙ্গাণু হজম করে কোষকে পরিষ্কার রাখতে সাহায্য করে? এটা এসএসসি এমটিএস এ এসেছিল। অপশান এ গোলগি অ্যাপারেটাস, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি প্লাস্টিড, অপশান ডি লাইসোজোম। তাহলে উত্তর আগেরটাতেই আলোচনা করেছি যে বাইরে থেকে কোনো জিনিস যখন প্রবেশ করে বা কোষ যখন ক্ষতিগ্রস্ত হয় সেটাকে হজম করে নেয়, পরিপাক করে দেয় কে? লাইসোজোম। লাইসোজোম। তাহলে এখানে উত্তর হবে লাইসোজোম। পরের প্রশ্নটা দেখো 48, নিম্নলিখিত কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? ইউক্যারিওটিক কোষ অর্থাৎ আদর্শ কোষ, যেটার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে এবং অন্যান্য পর্দাঘেরা কোষাঙ্গাণু আছে। তাহলে অপশান এ দেখো, সুসংগঠিত নিউক্লিয়াস বর্তমান। হ্যাঁ, এটা ঠিক, ইউক্যারিওটিক কোষের এটা থাকে, সুসংগঠিত নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া বর্তমান, মাইটোকন্ড্রিয়াও থাকে পর্দাঘেরা কোষাঙ্গাণু। উদ্ভিদ কোষে কোরোপ্লাস্ট অনুপস্থিত, কোরোপ্লাস্ট থাকে না, এটা ভুল আছে, মানে এটা হবে এখানের উত্তর, যে যেহেতু বলেছে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়, তো ইউক্যারিওটিক কোষ মানেই তাতে কোরোপ্লাস্ট থাকতে হবে। প্রোক্যারিওটিক কোষে কোরোপ্লাস্ট থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষে থাকে। তাহলে এর উত্তর হচ্ছে 48-এর উত্তর অপশান সি। আর অপশান ডিতে ছিল নিউক্লিয় পর্দা বর্তমান, নিউক্লিয়াসটা তো সুগঠিত হয়, সেখানে নিউক্লিয় পর্দা তো অবশ্যই থাকবে। পরের প্রশ্ন দেখো 49, একটি সজীব কোষের সম্পূর্ণ উপাদানকে ড্যাশ বলা হয় যার মধ্যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস অন্তর্ভুক্ত? একটা সজীব কোষের সম্পূর্ণ অংশকে কি বলা হয় জানতে চাইছে। অপশান এ দেখো মাইটোকন্ড্রিয়া, অপশান বি লাইসোজোম, অপশান সি প্রোটোপ্লাজম, অপশান ডি কোষ পর্দা। এখানে উত্তর হবে প্রোটোপ্লাজম। এই যে সজীব কোষটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোষের ছবি, এর কোষের সম্পূর্ণ উপাদান মানে কোষ পর্দার ভেতরের যে সম্পূর্ণ উপাদান যার মধ্যে সাইটোপ্লাজমও আছে আবার নিউক্লিয়াসও আছে, মানে পুরো এই অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 50, কোষ সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয়, কোষ সম্পর্কিত যে বৈজ্ঞানিক পড়াশোনা তাকে কি বলা হচ্ছে? এ সাইটোলজি, বি হিস্টোলজি, সি ফিজিওলজি, ডি ট্যাক্সোনমি। তো কোষ সম্পর্কিত পড়াশোনা সাইটোলজি, কারণ কোষকে বায়োলজিতে বলা হয় সাইটো, তাহলে সাইটো সম্পর্কিত পড়াশোনা সাইটোলজি। আর টিস্যু বা কলা সম্পর্কিত পড়াশোনা হচ্ছে হিস্টোলজি। এটা সেল, এটা টিস্যু। আর ফিজিওলজি হচ্ছে হিউম্যান বডি কিভাবে ওয়ার্ক করে সেটা সম্পর্কিত পড়াশোনা। আর ট্যাক্সোনমি হচ্ছে দ্বি নামকরণ বা শ্রেণীবিন্যাস সম্পর্কিত পড়াশোনা। পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 51, নিম্নলিখিত কোন কোষাঙ্গাণুটি ভেসিকলসে পণ্যগুলির সঞ্চয়, পরিবর্তন এবং প্যাকেজিংয়ের জন্য দায়ী? এ মাইটোকন্ড্রিয়া, বি প্লাস্টিড, সি গলগি বডি, ডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো যখনই প্যাকেজিং থাকবে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? পরিবহন করে, আর সঞ্চয় করে হচ্ছে গলগি বডি। গলগি বডির মধ্যে সঞ্চিত থাকে এবং গলগি বডি প্যাকেজিং করে, অর্থাৎ সেটাকে কোষ থেকে কোনো জিনিস বাইরে বেরোনোর প্রয়োজন বা অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন, সেটা সঙ্গে সঙ্গে যেতে পারবে না। যেমন ধরো প্রোটিন রাইবোজোম তৈরি করার পর সেটা কোষের বাইরে বেরোতে পারবে না বা কোষের অন্য স্থানে পৌঁছাতে পারবে না, সেই কাজটা করে হচ্ছে গলগি বডি, সেটাকে প্যাকেজিং করে। তাহলে প্যাকেজিং, সঞ্চয়, পরিবর্তন এই কাজগুলো করছে গলগি বডি, এই অংশটা এ প্যাকেজ করে সেটাকে বাইরে যাওয়ার জন্য তৈরি করে। কোশ্চেন নাম্বার 52 দেখো, ড্যাশের মধ্যে গ্লাইকোজেন, পলিবিটা হাইড্রক্সি বিউটাইরেট দানা, সালফার দানা এবং গ্যাস ভ্যাসিকল অন্তর্ভুক্ত? এ সাইটোপ্লাজম, বি মেসোজোম, সি ফ্ল্যাজেলা, ডি প্লাজমা মেমব্রেন। এখানে উত্তর হবে সাইটোপ্লাজম। এই যে
কোষপর্দার ভেতরের সম্পূর্ণ অংশটা প্রোটোপ্লাজম, সেখানে নিউক্লিয়াসটা বাদ দিয়ে বাকি সমস্ত যে অর্ধতরল জেলির মতো অংশ যার মধ্যে অন্যান্য কোষাঙ্গাণুগুলো ভাসমান রয়েছে সেটাকে সাইটোপ্লাজম বলা হচ্ছে। সেই সাইটোপ্লাজম যেটা প্রোক্যারিওটিক কোষে, আদর্শ কোষে নয়, যেটা আদি কোষ, প্রোক্যারিওটিক কোষ যেটা উন্নত কোষ নয়, সেই কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে এই গ্লাইকোজেন, পলিবিটা হাইড্রোক্সি বিউটাইরেট দানা, সালফার দানা, গ্যাস ভেসিকল এগুলো থাকে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 53, ড্যাশ ছিলেন প্রথম ব্যক্তি যিনি কোষ আবিষ্কার করেন? এ আলেকজান্ডার ফ্লেমিং, বি ফ্রান্সিস ক্রিক, সি আর্নেস্ট রাদারফোর্ড, ডি রবার্ট হুক। তাহলে কোষ আবিষ্কার করে কে? কোষ আবিষ্কার করে রবার্ট হুক তার নিজের তৈরি মাইক্রোস্কোপে। এই যে রবার্ট হুক, উনি 1665 খ্রিস্টাব্দে তার নিজের তৈরি মাইক্রোস্কোপে একটা কর্কের ছেদ দেখেছিলেন। কর্ক হচ্ছে ওক নামক একটা গাছের ছাল, সেই ছালের প্রস্থচ্ছেদ, সেই কর্ক থেকে উনি প্রথম সেল দেখেছিলেন। উনি দেখেছিলেন কিছু কম্পার্টমেন্ট বা লিটল রুম, মানে ছোট ছোট ঘরের মতো এরকম দেখেছিলেন, যেটা ছিল মৃত, ডেড সেল। উনি ডেড সেল দেখেছিলেন, সেই মৃত কোষ উনি দেখেছিলেন প্রথম, এবং সেটাকে নামও দিয়েছিলেন সেলুলা, সেই নামটা দিয়েছিলেন রবার্ট হুক। তাহলে রবার্ট হুক সেই ব্যক্তি যিনি কোষ আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন দেখো, একটি কোষের নিউক্লিয়াসকে ঘিরে থাকা জেলি সদৃশ পদার্থকে বলা হয়? এটাও এসএসসি সিএইচএসএল এ এসেছে। অপশান এ সাইটোপ্লাজম, অপশান বি ডেল্টয়েড, অপশান সি স্টোমাটা, অপশান ডি কোষপর্দা। এখানে উত্তর হবে সাইটোপ্লাজম। এই যে কোষের এই কোষ পর্দা এটা রয়েছে, এই পর্দার ভেতরের সম্পূর্ণ অংশটাকে কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের এই ঘন অংশটা, ঘন গোলাকার অংশটা হচ্ছে নিউক্লিয়াস। এর বাদে বাকি যে এই অর্ধতরল জেলির মতো অংশ যার মধ্যে অন্যান্য অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় রয়েছে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে 54 উত্তর এ সাইটোপ্লাজম। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানবদেহের বৃহত্তম কোষ? মানবদেহের বৃহত্তম কোষ, ক্ষুদ্রতম কোষ এবং এমনি বৃহত্তম কোষ, ক্ষুদ্রতম কোষ পরীক্ষায় আসে। অপশানগুলো দেখো, এ শুক্রাণু, অপশান বি ডিম্বাণু, অপশান সি নিউরন, অপশান ডি অস্টিওক্লাস্ট। এখানে উত্তর হবে ডিম্বাণু। ডিম্বাণু মানবদেহের সবচেয়ে বৃহত্তম কোষ। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিম্বাণু অর্থাৎ ওভামের একটা ছবি, আর সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু, সবচেয়ে দীর্ঘতম কোষ অর্থাৎ সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন, আর অস্টিওক্লাস্ট হচ্ছে এটাও একটা বৃহৎ আকারের কোষ, কিন্তু সর্ববৃহৎ নয়, যেটা স্ত্রীদেহে থাকে ডিম্বাণু সেরকম নয়, কিন্তু বৃহত্তম কোষ যেটা হাড়ের ক্ষয় রোধ করে। মানে হাড় ক্ষতিগ্রস্ত হলে বা হাড়ের পুরনো ক্ষয়প্রাপ্ত যে কোষগুলো সেগুলোকে রিমুভ করে সেখানে যাতে নতুন কোষ উৎপন্ন হতে পারে সেরকম তৈরি করে হচ্ছে অস্টিওক্লাস্ট। তাহলে এই প্রশ্নটার উত্তর সর্ববৃহৎ কোষ ডিম্বাণু, ওভাম। দেখো কোশ্চেন নাম্বার 56, প্রাণী কোষে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোষের আবর্জনা নিষ্কাশনকারী? কোষের আবর্জনা অর্থাৎ কোষের যে কোনো কোষাঙ্গাণু যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোষে যদি বাইরে কোনো পদার্থ ঢোকে সেটা কোষের আবর্জনাকে নিষ্কাশন করে লাইসোজোম। ভ্যাকুয়াল ভেসল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে না, উত্তর হবে লাইসোজোম। এই যে কোষে দেখতে পাচ্ছ পর্দা ঘেরা কোষাঙ্গাণু যার মধ্যে উৎসেচক রয়েছে, ও ওই উৎসেচকগুলো সমস্ত কিছু হজম করতে পারে, ফলে কোষের জন্য যেগুলো ক্ষতিকারক, যেগুলো আবর্জনা, সেগুলোকেও সে নষ্ট করে দেয়। তাহলে এর উত্তর লাইসোজোম। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখো আমরা দুটো সেটে বায়োলজির কোর্স চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কোনো আদার্স কোয়ারিজের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।